আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোর মতো আমাদের আরবিস একাডেমির আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে অধ্যায় ৬ জীবের পরিবহন। এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই ক্লাসটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে যে সকল ছাত্রছাত্রী দেখে উপকৃত হয়, যদি উপকৃত হয় তাহলে সেখানে আমার সার্থকতা। গত ক্লাসে যেরকম তোমরা আমার কোনো জায়গাতে কোনো ভুল থাকলে যেরকম তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো, কোনো কোশ্চেনের কোনো নাম্বারে কোনো সমস্যা থাকলে তোমরা জাস্ট এমসিকিউতে যদি তোমরা জাস্ট কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি চেষ্টা করব যেসব জায়গাতে আমার ভুলগুলো আছে বা তোমাদের যে সকল জায়গায় আগ্রহগুলো আছে সেইগুলো নিয়ে নতুন করে আমি ভিডিও বানানোর জন্য। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের 100 করে এমসিকিউ আমি সলভ করাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে অধ্যায়ের এমসিকিউ সলভ হবে সেটি হচ্ছে অধ্যায় ৬। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, অধ্যায়ের নাম হচ্ছে জীবের পরিবহন। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি এমসিকিউ ক্লাসে। তো তোমাদের এরপরও যদি তোমাদের মনে হয় যে যারা ঢাকার বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবা, আমাদের এই ভিডিওগুলো আমাদের একাডেমির স্টুডেন্ট যারা আছে তারাও দেখে এবং আমাদের একাডেমির স্টুডেন্ট যারা না তারাও এই ভিডিওগুলো দেখে। তো সবার যদি কিছুটা উপকৃত হয় তাহলে আমি মনে করবো আমার শ্রম সার্থক। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, অধ্যায় ৬। আর ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, তোমরা যারা আমাদের আরবিস একাডেমি সম্পর্কে অনেক বেশি আগ্রহী, যে কোনো কোর্স তোমরা জানতে চাও, তাহলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। সেই চ্যানেলের লিঙ্কটি আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনের একদম ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তোমরা জাস্ট ক্লিক করলেই তোমরা আমাদের আরবিস একাডেমির হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হতে পারবা। সেখানে আমাদের আরবিস একাডেমির টোটাল কারিকুলাম কার্যক্রম প্রতিনিয়ত তোমরা আপডেট পাবা। সো যাই হোক, আমি ক্লাস শুরু করছি। 1 নম্বর প্রশ্ন নম্বর 1, যে প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি থাকে? 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের একটু সমস্যা। ওকে, প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ? আমাদের প্রথমে লেখা আছে 60 ভাগ, তারপর লেখা আছে 70 ভাগ, তারপর লেখা 80, তারপর লেখা আছে 90। 60 অ্যান্সার হবে না, 70 অ্যান্সার হবে না, 80 অ্যান্সার হবে না, এটা রাইট অ্যান্সার হচ্ছে 90 ভাগ। আচ্ছা, এরপর আমরা আসবো নেক্সট প্রশ্ন। বলা হয়েছে ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে? তোমরা কিন্তু জানো, একদম ইজি অ্যান্সার। রক্তরস্ত অবশ্যই না, লসিকাও না, রক্তকণিকাও না, ফ্লুইড অফ লাইফ হচ্ছে পানি। এরপর আমরা আসবো অধ্যায় বলছি কোশ্চেন নাম্বার 3। সেখানে লেখা আছে বর্ষাকালে আমাদের যখন বৃষ্টি বাদল হয়, অলরেডি আমাদের সামনে জুন জুলাইতে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয় আমাদের দেশে। বলা হয়েছে বর্ষাকালে ঘরের দরজা আটকানো এবং খোলা কষ্টকর হয় কোনটির কারণে? এখন এই যে ঘরের যে দরজার কথা বলা হয়েছে, দরজাটা কাঠের দরজা হইতে হবে। সেটা যদি লোহার দরজা হয় তাহলে কিন্তু সেটা হবে না। কাঠের দরজা আমরা জানি কাঠ পানি শোষণ করে ফুলে ওঠে। এখন প্রশ্ন, কাঠ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? এটার অ্যান্সার পারলে তুমি এটার অ্যান্সারও পারবা। কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে? ব্যাপন অবশ্যই না, অবিশ্রবণ না, প্রশোধন না, এটা রাইট অ্যান্সার হবে ইমবাইবেশন। আচ্ছা, এবার আমরা আসবো শুকনো কাঠ। কোশ্চেন নাম্বার 4, শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত প্রক্রিয়ার নাম কি? কাঠ যে পানি টেনে নেয় সেই প্রক্রিয়ার নাম কি? আসলে প্রশ্ন হচ্ছে কাঠ যে পানি টেনে নেয়, কাঠের মধ্যে এমন কি আছে যার কারণে পানি টেনে নেয়? কাঠের মধ্যে কলয়েড জাতীয় উপাদান থাকে। তো কলয়েড জাতীয় পদার্থ যে প্রক্রিয়ায় পানি টেনে নেয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমবাইবেশন। সুতরাং আমি এক্সপ্লেন কিন্তু করে দিলাম, তোমরা অলরেডি অ্যান্সার বুঝে গেছো। অ্যান্সার কি হবে? প্রশোধন নো, ব্যাপন নো, অবিশ্রবণ নো, রাইট অ্যান্সার হচ্ছে ইমবাইবেশন। আচ্ছা, এবার আমরা আসি এখন তাহলে স্যার বাকি 3টা অ্যান্সার। 4 নম্বরে যে প্রশ্ন প্রশোধন অ্যান্সার হলো না কেন? কারণ আমরা জানি প্রশোধন মানে হচ্ছে পানি বের করে দেওয়া, পত্ররন্ধ্রের মাধ্যমে যে পানি বের হয়ে যায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে প্রশোধন। এবার তুমি কোশ্চেন করতে পারো যে ব্যাপন কেন হলো না? ব্যাপন মানে হচ্ছে অণুগুলো বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়া। এবার তুমি প্রশ্ন করতে পারো অবিশ্রবণ কেন হলো না? অবিশ্রবণ মানে হচ্ছে একটা পর্দা দিয়ে 2টা ভিন্ন ঘনত্বের দ্রবণ পৃথক থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হয়, সেই হিসেবে আমাদের অবিশ্রবণ হলো না। বাকি থাকলো একটা অ্যান্সার ইমবাইবেশন, এটি অ্যান্সার। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠে, এর কারণ কি? এই প্রশ্নের অ্যান্সার কিন্তু একটু আগে তোমাকে এক্সপ্লেন করে দিয়ে আসছি। কেমন? এই দরজা জানলার কথা যেটা বলা হয়েছে, তাহলে এই প্রক্রিয়ার অ্যান্সার কি ছিল? ইমবাইবেশন। সুতরাং এটার অ্যান্সার হবে ইমবাইবেশন। তো ব্যাপনের এক্সপ্লেনেশন একটু আগে আমি করছি, এটাও হবে না। অবিশ্রবণের এক্সপ্লেনও করলাম একটু আগে, সেটাও হবে না। শোষণও হবে না। এবার আমরা আসি সুগন্ধির ক্ষুদ্রকণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? মাত্রই তোমাকে এক্সপ্লেন করছি। সুগন্ধির ক্ষুদ্রকণা, আমরা যে পারফিউম ইউজ করি, বডি স্প্রে ইউজ করি বা আতর ইউজ করি, সেই স্প্রেগুলা যে ছড়ায় পড়ে
এর কারণ কি, কোন প্রক্রিয়ায় ছড়ায় পড়ে? এই প্রশ্ন কিন্তু ক্লাস 8-এও ছিল। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে যে প্রক্রিয়ায় ছড়ায় পড়ে সেটা কোন ধরনের প্রক্রিয়া? এটা একটা ভৌত প্রক্রিয়া। জৈব অ্যান্সার হবে না, রাসায়নিক হবে না, জৈব রাসায়নিক হবে না। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মধুতে আমরা যদি আঙুরকে ডুবিয়ে রাখলে কি হবে? আমরা যদি মধুর মধ্যে আঙুরকে যদি ডুবাই তাহলে সেই প্রক্রিয়ায় কি হবে? এখন প্রশ্ন আমাদেরকে এটা জানতে হবে যে আমরা এটা তো শিওর যে অ্যান্সার হবে অভিস্রবণ। তাহলে অভিস্রবণের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে বহিঃ অভিস্রবণ আর একটা হচ্ছে অন্ত অভিস্রবণ। বহিঃ অভিস্রবণ বলতে বোঝায় একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেপারেট জায়গা থেকে সেপারেট জায়গায় চলে যাওয়া। যেমন আঙুর একটা জিনিস, মধু একটা জিনিস, দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিসের মাঝখানে যদি দ্রাবকের শিফটিং হয় তখন তাকে বলা হয় বহিঃ অভিস্রবণ। কিন্তু এখানে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে অন্তর অভিস্রবণ দেওয়া আছে খ নম্বর প্রশ্নটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ মধু এবং আঙ্গুর দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ব্যাপন এটা অ্যান্সার হবে না, ইমবেশন এটা অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার হবে বহিঃ অভিস্রবণ। 8 নম্বর প্রশ্ন, এরপরে অভিস্রবণে সাধারণত কোন ধরনের পর্দা আবশ্যক? একটু আগে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। অভিস্রবণে সাধারণত কোন ধরনের পর্দা আবশ্যক? এটার রাইট অ্যান্সার হয় দুই রকম। কোন জায়গাতে লেখা আছে অর্ধবেদ্য, এটা রাইট অ্যান্সার। আমি আবারও বলছি অর্ধবেদ্য, নট অবেদ্য, অর্ধবেদ্য। এটারই অল্টারনেটিভ নাম আমরা বলি বৈষম্যবেদ্য। তাহলে অর্ধবেদ্য কোথায় লেখা আছে? নাই। আর কি আছে অল্টারনেটিভ অপশন, কি হতে পারে? বৈষম্যবেদ্য। অ্যান্সার কি এটা? অনেকেও কিন্তু অবেদ্য বলে, নো না, ভেদ্য না, আর এটা তো কোনোদিন অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। 9 নম্বর প্রশ্ন বলছে, কোন শক্তির টানে মাটিস্থ কৈশিক পানি মূল রমে ঢুকে পড়ে? কোন শক্তির টানে? মূল থেকে গাছ পানি টানে নিবে, এটা কোন শক্তির টানে? এটাকে বলা হয় শোষক শক্তি। তাহলে প্রশোধন শক্তি অ্যান্সার হবে না, কারণ এটা আমাদের বইয়ে এরকম কোনো ওয়ার্ডই নাই। অভিকর্ষীয় শক্তি না, কৈশিক শক্তি না, এটা অ্যান্সার হবে শোষক শক্তি। এখানে একটা কথা আছে, এই যে কৈশিক শক্তি, যে পানিটাকে টানছে সেই পানির নাম আছে কৈশিক পানি। অনেকে ভাবতে পারেন যে এর সাথে মনে হয় মিল আছে, অ্যান্সার মনে হয় এটা হবে, তা কিন্তু না, বিষয়টা এরকম না। এরপর আমরা আসবো 10 নম্বর। 10 নম্বরে কি দেওয়া আছে? বলা আছে, একটু খেয়াল করেন যদি সবাই, বলা আছে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? এক কোষ থেকে খনিজ পদার্থ অন্য কোষে যায়, কোন প্রক্রিয়ায়? মনে করুন এটা একটা কোষ, এইটা একটা কোষ, এই কোষ থেকে খনিজ পদার্থ এখানে গেছে। এখন যেহেতু এখানে একটা পর্দা আছে, পর্দার ব্যাপার আছে, সুতরাং এই পর্দা থাকলে অ্যান্সার কি হবে অবশ্যই জানেন, পর্দার উপস্থিতি অ্যান্সার হবে অভিস্রবণ। শ্বসন হবে না, ব্যাপন হবে না, ইনভেশন হবে না। পাতায় খাদ্য জমা রাখে কোন উদ্ভিদ? অর্থাৎ কোন উদ্ভিদের পাতার মধ্যে অনেক বেশি পরিমাণ খাদ্য জমা থাকে? অ্যান্সার কি মিষ্টি আলো? না। গোল আলো? না। পেপারোমিয়া উদ্ভিদ? না। রাইট অ্যান্সার হবে ঘৃতকুমারী। ঘৃতকুমারীর পাতাটা অনেক বেশি মোটা হয়, পুরো হয়, এই জন্য পাতায় খাদ্য জমা করে রাখে যে উদ্ভিদ, সেটার নাম কি? সেটার অ্যান্সার হচ্ছে ঘৃতকুমারী। এবার আমরা আসবো 12 নম্বর। বলা হয়েছে ঘৃতকুমারীর পাতা স্ফীত হওয়ার সাথে সম্পর্ক কি? স্ফীত মানে ফুলে যাওয়া, স্ফীত মানে ফুলে যাওয়া। তাহলে ঘৃতকুমারীর পাতাটা ফুলে যায় কেন? পাতায় খাদ্য তৈরি হয় কেন? আমরা সবাই জানি পাতায় খাদ্য তৈরি হওয়ার একটাই প্রক্রিয়া আছে, এটার অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে এটা রাইট অ্যান্সার, সালোক সংশ্লেষণ। আচ্ছা, এরপর আমরা আসবো 13 নম্বর। ওকে, 13 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো খেয়াল করলে বুঝতে পারবা, ক্যালোস জমা হয় নিচের কোনটিতে? এখন আমাকে জানতে হবে ক্যালোস জিনিসটা আসলে কি। ক্যালোস জিনিসটা হচ্ছে এরকম দুইটা কোষের মাঝখানে যে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়। এখন ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়, তাহলে এই পর্দার নাম কি? এই পর্দার নাম হচ্ছে সিপ প্লেট। এখন এই সিপ প্লেটে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তাহলে ক্যালোস কোথায় জমবে? অ্যান্সার হবে সিপ প্লেট। এই যে এটা এক্সপ্লেনেশন করলাম আর কি। তারপরে 14 নম্বর প্রশ্ন লেখা আছে, ফ্লোয়েম টিস্যুর সিপ প্লেটের ছিদ্রগুলো নিচের কোনটি জমে গেলে ছোট হয়ে যায়? একটু আগে কিন্তু আমরা এই প্রশ্ন পড়ছি। 13 এবং 14 নম্বর কিন্তু একই রকম প্রশ্ন, বোর্ডে একটু ঘোরায় ঘোরায় আসে। তাহলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় কি জমলে? মাত্রই পড়ছো, অ্যান্সার কি হবে? ক্যালোস। 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? অর্থাৎ উদ্ভিদের দেহে যে খাদ্যটা তৈরি হয় সেটা কোন কোষ দিয়ে এক কোষ থেকে আরেক কোষে যায়? আমরা যদি সিম্পল অ্যান্সার থাকতো তাহলে অ্যান্সার হতো ফ্লোয়েম। এখন যদি ফ্লোয়েম নাই, ফ্লোয়েমের উপাদানগুলো দেওয়া আছে, ট্রাকিট, সিবনল, ভ্যাসেল, সঙ্গী কোষ, তাহলে এটার অ্যান্সার হবে সিবনল। আচ্ছা,
এরপর আসবো 16 নম্বর প্রশ্ন। দেওয়া আছে, প্রশ্ন মধ্যে দেওয়া আছে 16 নম্বর, একটু খেয়াল করলে বুঝতে পারবা। পত্ররন্ধ্রের সাথে যুক্ত কোষ কোনটি? অর্থাৎ পত্ররন্ধ্রের আশেপাশে কোন কোষ থাকে? আমরা জানি পত্ররন্ধ্রের মাঝখানে আশেপাশে সহকারী কোষ থাকে, রক্ষী কোষ থাকে। এই দুইটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাকে খুঁজে বার করতে হবে এই দুইটার মধ্যে কোনটা আমার অপশনে দেওয়া আছে। এখন দুইটার মধ্যে একটাও দেওয়া নাই, সহকারী কোষও দেওয়া নাই, রক্ষী কোষও দেওয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে রক্ষী কোষ যেটা, এটার ইংলিশ শব্দটা কি? ইংলিশ শব্দ মানে গার্ড সেল। সুতরাং দেখো প্রশ্ন কিন্তু একটু ঘুরে আসতে পারে, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গার্ড সেল। এটা অ্যান্সার হলো না, এটা হলো না, এটাও হলো না। এরপর আমরা আসি, কোনটির মাধ্যমে উদ্ভিদে সর্বাধিক প্রশোধন হয়? কোনটির মাধ্যমে উদ্ভিদের সর্বাধিক প্রশোধন হয়? আমরা জানি প্রশোধন মানে পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বের হয়ে যাওয়া। তো যদি পানি বের হবে তাহলে কার মাধ্যমে উদ্ভিদ থেকে পানি বের হয়ে যাবে সবচেয়ে বেশি পরিমাণে? সেটা হচ্ছে পত্ররন্ধ্র। হিসেবে বলা হয় শতকরা 95% প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা আসবো, লেন্টিসেল কোথায় সৃষ্টি হয়? এখন লেন্টিসেল এই জিনিসটার মানে কি? লেন্টিসেল এই জিনিসটার কথার মানে হচ্ছে উদ্ভিদের যদি কাণ্ড থাকে, কাণ্ডের বাকলে এরকম উত্তল লেন্সের মতো এরকম লেন্স আকৃতির রন্ধ্র তৈরি হবে। এখন এটা আমরা তো জানি মূলে তৈরি হওয়া সম্ভব না, ফুলেও তৈরি হওয়া সম্ভব না, পাতায় তো পত্ররন্ধ্র হইতে হবে, এটা সম্ভব না। রাইট অ্যান্সার হবে কাণ্ডের বাকলে। তোমরা খেয়াল করে দেখতে পাবা শীতকালে গাছের কাণ্ড ফেটে যায়। শীতকালে গাছের কাণ্ড যখন ফেটে যায় তখন এই ফাটা অংশে লেন্স আকৃতির ছিদ্র তৈরি হয়। ওই লেন্স আকৃতির ছিদ্রের নামে কি? ল্যান্টিসেল। এরপর আমরা আসবো 19 নম্বর প্রশ্ন। অলরেডি আমাদের প্রায় 5 ভাগের 1 ভাগ কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কি সৃষ্টি হয়? মাত্র আমি তোমাদেরকে পড়ায় আনছি। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কি সৃষ্টি হয়? আমাকে আগে জানতে হবে গৌণ বৃদ্ধি কথার মানে কি, আবার প্রাথমিক বৃদ্ধি মানে কি। যেমন আমরা বলি প্রাইমারি স্কুল, হাই স্কুল, তাহলে ঠিক অনুরূপভাবে উদ্ভিদের প্রথমে একটা বৃদ্ধি হয়, পরবর্তীতে একটা বৃদ্ধি হয়। প্রথমে যে বৃদ্ধিটা হয় সেই বৃদ্ধিটাকে আমরা বলি প্রাথমিক বৃদ্ধি, এরপরে যখন বৃদ্ধি হয় সেটাকে আমরা বলি গৌণ বৃদ্ধি। তো গাছ যখন লম্বা হয় সেটা হবে প্রাথমিক বৃদ্ধি, গাছ যখন মোটা হয় সেটা হবে গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধির সময় উদ্ভিদের কাণ্ড ফেটে যায়, কারণ বাহিরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সমান তালে বাড়তে পারে না, ভিতরের লেয়ারটা অনেক বেশি পরিমাণে বাড়ে। ভিতরের লেয়ারের প্রেশারের কারণে বাইরের লেয়ারটা ফেটে যায়। এই যে বাইরের লেয়ারটা যে ফেটে গেল, এই ফেটে গেলে তখন এই কাণ্ডের বাকল দিয়ে লেন্স আকৃতির একটা লম্ব হবে, তার নাম হবে ল্যান্টিসেল। এখন তোমার এখানে প্রশ্ন করা হয়েছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কি সৃষ্টি হয়? রাইট অ্যান্সার কি হবে? ল্যান্টিসেল। কিউটিকল হবে না, বর্ষবলয় হবে না, কাইটিন হবে না। এরপর আমরা আসি 20 নম্বর প্রশ্নে, কোনটি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? যেমন পত্ররন্ধ্র খুলবে এবং বন্ধ হবে কোনটি? এখানে অনেকগুলো আনসার হইতে পারতো। রাইট অ্যান্সার আমাদের সাধারণত আমরা জানি পত্ররন্ধ্র খোলে কখন? দিনের বেলায়। তাহলে দিনের বেলায় কি থাকে? সূর্যের আলো। তাহলে এটার অ্যান্সার হবে সূর্যের আলো। এছাড়াও যদি অনেক সময় পরীক্ষায় প্রশ্নে একটু ক্রিটিক্যালি প্রশ্ন আসে যে পত্ররন্ধ্র খুলে আর কিসের প্রভাবে, মনে রাখবা হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম, এই দুইটা জিনিসও পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। তাহলে অনেক সময় প্রশ্নে যদি হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন এই দুইটা জিনিসের কোনো একটা অপশনে থাকে তাহলে রাইট অ্যান্সার কিন্তু দুইটার যে কোনো একটা হইতে পারে। তাহলে অপশনে যদি এগুলো নাই, এগুলো বাদ দিয়ে আমাদের সূর্যের আলো দেওয়া আছে, অ্যান্সার হবে কি? সূর্যের আলো। এবার আমরা আসবো 21 নম্বর প্রশ্ন, প্রশোধনের বাহ্যিক প্রভাবক কোনটি? বলা হয়েছে প্রশোধনের বাহ্যিক প্রভাবক কোনটি? বাইরে থেকে আমরা দেখতে পারি কি? এখানে বলা হয়েছে পত্রের সংখ্যা, তারপরে বলা হয়েছে খনিজ পদার্থ, আপেক্ষিক আর্দ্রতা। আসলে আমাদের বই অনুসারে, আমাদের কলেজ স্কুল লেভেলের বই অনুসারে এটা রাইট অ্যান্সার হবে পাতার আয়তন। মানে পাতা যত বেশি বড় হবে সূর্যের আলো বেশি পড়বে, আর সূর্যের আলো বেশি পড়লে প্রশোধন বেশি হবে। সুতরাং পাতার আয়তন বাইরে থেকে যেটা আমরা দেখি সেটা কিন্তু প্রশোধনের একটা বাহ্যিক প্রভাবক। এরপর আমরা আসবো 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন একটু খেয়াল করে বুঝতে পারবা প্রশোধনের বাহ্যিক প্রভাবকগুলো কি কি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, সুতরাং বোর্ডে এই টাইপের প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক এই দুটো জিনিস আমাদেরকে জাস্ট হেডলাইনগুলো বই যেভাবে দেওয়া আছে একদম ধরে ধরে কিন্তু মুখস্থ করা উচিত। তাহলে বলা হয়েছে বাহ্যিক প্রভাবকগুলো কি কি? তাপমাত্রা এবং আলো। তারপর বলা হলো পত্ররন্ধ্র, পাতার সংখ্যা, আলো, পত্ররন্ধ্র, তাপমাত্রা, পাতার সংখ্যা। এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম জিনিস দেওয়া আছে। আসলে আমাদের বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে পত্ররন্ধ্র এবং পাতার সংখ্যা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাকি যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা আসি 23 নম্বর প্রশ্ন, প্রশোধনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কযুক্ত? বলেছে প্রশোধনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কযুক্ত?
আমরা জানি যে যে গাছে যত বেশি পাতা থাকবে সেই গাছে তত বেশি প্রশোধন হবে, তার মানে পাতার সংখ্যা বৃদ্ধি। এইটা হচ্ছে আমাদের প্রশোধনের হার বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এবার আসি, কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়? এই প্রশ্ন তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। এটাকে বলা হয় নেসেসারি ইভিল। এটার মানে হচ্ছে কিছু জিনিস আমাদের জীবনে প্রয়োজন, আমরা চাইলে সেগুলোকে এড়াইতে পারবো না, কিন্তু ওই সকল জিনিস আবার আমাদেরকে কি করবে? ক্ষতিও করবে। তাইলে বলা হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। তাহলে কোনটা? এটা রাইট অ্যান্সার হবে প্রশোধন। এখন কেন প্রশোধন রাইট অ্যান্সার হবে? কারণ হচ্ছে এই প্রশোধন যদি হয় গাছের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত প্রশোধন যদি হয় তাহলে গাছের পাতা নেতায় যাবে, গাছ শুকায় মারা যাবে। এটাকে আমাদের বায়োলজির ভাষায় বলা হয় উইল্টিং। তাহলে প্রশোধন একই সাথে ভালো এবং একই সাথে খারাপ। যেমন যদি কারো প্রশ্ন করা হয়, ভিডিও যারা দেখছে তাদেরকে যদি বলা হয়, যেমন যদি প্রস্রাব করা বা মূত্র ত্যাগ করা এটা কি ভালো নাকি খারাপ? এখন প্রশ্ন হচ্ছে এইটা একই সাথে দুটো জিনিস, ভালো আবার খারাপও। খারাপ কখন হবে? একজন মানুষের ডায়াবেটিস, তাহলে তার ঘন ঘন প্রস্রাব ত্যাগ করার তার অভ্যাস হবে, এটা একটা দিক থেকে খারাপ। আবার নর্মাল মানুষের কথা যদি তুমি চিন্তা করো, সে যদি প্রস্রাব ত্যাগ না করে তাহলে তার যে বিষ কি হয়, মানুষটা মারা যাবে। ঠিক প্রশোধন একই রকম, গাছ থেকে যদি প্রয়োজনের অতিরিক্ত পানি যদি সে বের করে না দেয়, গাছ মারা যাবে, এবং যদি পানি বেশি বের করে দেয় তাহলে কি হবে? গাছ কিন্তু শুকায় মারা যাবে। এই যে সকল জিনিসের একই সাথে দুইটা জিনিস থাকে, ভালো দিক এবং খারাপ দিক, অর্থাৎ যদি এক্সেস পরিমাণ হয়ে যদি কোনো ক্ষতির কারণ হয়, তখন সেই সকল জিনিসকে আমরা বলি নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। আচ্ছা, এরপর আমরা আসবো 25 নম্বর প্রশ্নে। এই যে আমরা বললাম একটু আগে প্রয়োজনীয় অমঙ্গল, এই কথাটা একজন বিজ্ঞানী বলছিলেন। এখন এই কথাটা কে বলছিলেন? এখানে লেখা আছে প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেন কোন বিজ্ঞানী? লিনিয়াস না, আমরা সবাই জানি লিনিয়াস। উনি কি করছিলেন? উনি নামকরণ, দ্বিপদ নামকরণের আবিষ্কারক হিসেবে আমরা ওনাকে চিনি। লোই, আমরা জানি লোই এবং শিকেবিস কোষের সংজ্ঞা দিয়েছিলেন অধ্যায় 2 পড়ে আসছে, সুতরাং এটা আনসার হচ্ছে না। গ্রেগর জোহার মেন্ডেলকে বলা হয় জিন তত্ত্বের জনক, এটা আনসার হচ্ছে না। নাম কি? কার্টিস, পুরো নাম কার্টিস বার্নস, তোমাদের বই লেখা আছে, শর্ট নাম কার্টিস আছে, সুতরাং কার্টিস ও রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 26 নম্বর প্রশ্নে। সারা দেহে রক্ত পরিবহনের জন্য কত মিনিট সময় লাগে? অর্থাৎ আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শরীরের বডি সব জায়গায় রক্ত যেতে কত মিনিট পরিমাণ সময় লাগে? বলা হয়েছে 1 মিনিটের কম। এটা তোমার বই অনুসারে রাইট অ্যান্সার হচ্ছে এটা। এটাও না, এটাও না, এটাও না। এবার আমরা আসবো কোন মৌলের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? এখানে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে। কোনটি থাকলে রক্তের রং লাল হয়? আয়রন থাকলে রক্তের রং লাল হয়, কারণ হচ্ছে আয়রন হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ উপাদান, আর হিমোগ্লোবিন থাকলে রক্তের রং যেহেতু লাল হয়, এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে আয়রন। এবার আমরা আসবো 28 নম্বর প্রশ্নে। রক্তরসের রং কেমন হয়? এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে যে রক্তরসের রং লাল, না, এটা ভুল অ্যান্সার হবে। এটার আগে আমাদেরকে এক্সপ্লেনেশন আসতে হবে। রক্তরস কি? মনে করি এটা একটা টিউব আছে, টেস্ট টিউব আছে। এই টেস্ট টিউবের আমরা যদি এরকম চিন্তা করি, রক্ত দিয়ে যদি আমরা পূর্ণ করি, নিচের দিক রক্তকণিকা থাকে, উপরের দিক থাকে রক্তরস। এখন প্রশ্ন করা হয়েছে রক্তরসের বর্ণ কেমন? রক্তরসের বর্ণ হচ্ছে একটু হলুদ, এটাকে আমরা বলি ঈষৎ হলুদাভ, অর্থাৎ হলুদের একটু আভাস আছে, সাদার মধ্যে একটু হলুদ টাইপের জিনিস, নাম দেওয়া হয়েছে ঈষৎ হলুদাভ। এর নিচের দিকে থাকে রক্তকণিকা, এটা হবে লাল, আর অনুচক্রিকা থাকে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার একদম মিডল পয়েন্ট এরকম আর কি। ঠিক আছে, রক্তরস থাকে 55%, অনুচক্রিকা থাকে 1%, আর শ্বেত রক্তকণিকা থাকে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে 44%। ভুল লিখলাম, সরি। তোমার কি বলা হয়, অনুচক্রিকা থাকে 1%, আর লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা এই দুইটা মিলে থাকে 44%। তাহলে 44 আর 1 যোগ করলে হবে 45, আর রক্তরস একা থাকে 55%। ঠিক আছে, এবার আমরা আসবো এই এক্সপ্লেনেশনটা তোমরা একটু ভালো করে ভিডিওর মাঝখানে একটু দেখে নিবা কয়েকবার, তাহলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তুমি তার পরের কোশ্চেনটাই খেয়াল করলে বুঝতে পারবা কেন আমি এটা ব্যাখ্যা করে দিলাম। রক্তে রক্তরসের পরিমাণ কত মাত্রই কিন্তু বলছি, এটার অ্যান্সার হবে 55%। এবার আমরা আসি, অ্যালবিউমিন একটি কি? প্রথম বলা হয়েছে অ্যালবিউমিন একটি কি? এটা কি হরমোন, এটা কি ভিটামিন, এটা কি অ্যান্টিবডি, এটা কি আমিষ? প্রথম কথা, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজিন, প্রথমবিন। আবার বলতেছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজিন, প্রথমবিন, এগুলো একটা প্রোটিন, যে প্রোটিনগুলো রক্তের রসের মধ্যে থাকে। তাহলে
প্রোটিন একটা ইংরেজি শব্দ, এটার বাংলা তোমাদের বই লেখা আছে আমিষ। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? আমিষ। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। আচ্ছা, আমাদের অলরেডি প্রায় 3/1 আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, যারা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবা তোমাদেরকে আমি আবারও বলবো যে আমি যেহেতু 1 ঘন্টায় একটা ভিডিও আপলোড দিতে পারি, তোমাকে ধৈর্য ধারণ করেই তুমি একবার না পারলেও তুমি 20 মিনিট ভাগ করে তুমি 3 দিন দেখো, ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসি, বলা হয়েছে অস্থি মজ্জা থেকে কোনটি তৈরি হয়? অর্থাৎ আমাদের হাড্ডির ভিতরে যে মজ্জা আছে সেখান থেকে কি তৈরি হয়? শ্বেত রক্তকণিকা, লসিকা। লসিকা অ্যান্সার, এটা হবে না। অনুচক্রিকা রক্তরস, রক্তরস থাকার কারণে এটা অ্যান্সার আমরা নিতে পারলাম না। তারপর বলা হয়েছে রক্তরস এবং লসিকা, এটা অ্যান্সার হবে না। এটা অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। কাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি? এখানে দেওয়া আছে অপশনের মধ্যে পুরুষ, শিশু, নারী, যুবক। এখানে দেওয়া আছে শিশু। এই অপশন অনুসারে অ্যান্সার কিন্তু শিশু। কিন্তু আমি যদি তোমাকে সরাসরি জিজ্ঞেস করতাম অপশন না দিয়ে কাদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যার পরিমাণ বেশি, সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার হবে ভ্রূণ। অর্থাৎ প্রথমে হচ্ছে ভ্রূণ, ভ্রূণের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে শিশু, তারপর হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে নারী, যদি সিরিয়ালটা করা হয়। তাহলে প্রথমে ভ্রূণ, ভ্রূণের পরে শিশু, শিশুর পরে পুরুষ, পুরুষের পরে নারী। তাহলে যদি প্রশ্ন আসে সবচেয়ে কম লোহিত রক্তকণিকা থাকে কাদের, অ্যান্সার কি হবে? নারীদের রক্তে। আচ্ছা, আর সব থেকে বেশি থাকে ভ্রূণের। ভ্রূণ অপশন নাই, পরবর্তী অপশন কি দেওয়া আছে? শিশু। সুতরাং এই ধরনের ট্রিকি প্রশ্ন আসলে তুমি বই পড়লে যে পারবে এরকম না, তোমাকে কিন্তু নলেজ জানতে হবে। রক্তকণিকার জন্ম হয় কোথায়? রক্তকণিকাটা কোন জায়গা থেকে জন্ম লাভ করে? অর্থাৎ এটা কি ধমনীতে? না। শিরায়? না। লসিকায়? না। রাইট অ্যান্সার হচ্ছে অস্থিমজ্জা বা বোন ম্যারো। এরপর আমরা আসবো 34 নম্বর প্রশ্নে। বলা হয়েছে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? প্রথম অপশন দেওয়া আছে প্রতি কিউবিক মিলিমিটারে 4 থেকে 10,000। পরে বলা হয়েছে প্রতি কিউবিক মিলিমিটারে 50 লাখ। মনে রাখবা, হাজার কখনই হবে না, সংখ্যাটা হবে লাখের ঘরে। এটা হবে 50 লাখ। এটা পুরুষের সংখ্যার কথা উল্লেখ করা আছে, নারীদের ক্ষেত্রে সংখ্যাটা 45 লাখ। সুতরাং যদি প্রশ্নের মধ্যে পুরুষ এবং নারী উল্লেখ করে দেয়, পুরুষে 50, নারীদের ক্ষেত্রে হচ্ছে 45 লাখ। এইখানে তোমাদের অনেক, যারা আমার এই ক্লাসগুলো দেখবা, বাংলাদেশের মেজরিটি পোর্শন স্টুডেন্টদের একটা ভুল কনসেপশন আছে, এটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তুমি যাকে প্রশ্ন করবা ম্যাক্সিমাম মানুষই অ্যান্সার দেয় যে আমাদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখ। আসলে আমাদের দেহে কিন্তু লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখ না। আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা আছে, এখান থেকে লোহিত রক্তকণিকাকে যদি আমরা বের করে নিয়ে আসি, বের করানোর পরে 1 কিউবিক মিলিমিটার, অর্থাৎ ছোট্ট একটা বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 কিউবিক মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 মিলিমিটার করে, ওইরকম একটা বাক্সের মধ্যে যদি আমি লোহিত রক্তকণিকা ভরি, তাহলে ওইখানে লোহিত রক্তকণিকার পরিমাণ দেওয়া আছে 50 লাখ। আমার সারা দেহে না, আমার সারা দেহে কয়েক কোটি কোটি কোটি। বুঝতে পারছো তো? যেটা বলতে চাইছিলাম, আমাদের দেহে লোহিত রক্তকণিকা 50 লাখ না, প্রতি কিউবিক মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 50 লাখ। সেটা নারীদের ক্ষেত্রে আমরা জানি 45 লাখ। এবার আমরা আসবো রক্ত শূন্যতার কারণে সৃষ্ট রোগের নাম কি? প্রথমে লেখা আছে লিউকেমিয়া, তারপর লেখা আছে গলগণ্ড, তারপর লেখা আছে আমাশয়, তারপর লেখা আছে অ্যানিমিয়া। এটা রাইট অ্যান্সার হবে অ্যানিমিয়া। লিউকেমিয়াটা কি যদি প্রশ্ন করো কেউ, লিউকেমিয়াটা হচ্ছে শ্বেত রক্তকণিকার ক্যান্সার। গলগণ্ড কি? তোমরা সবাই জানো, গলায় যে থাইরয়েড গ্রন্থি হয় সেইটা রোগ। আমাশয় মানে তো বোঝো ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দ্বারা যে রোগ হয় তার নাম হয় আমাশয়। এখন প্রশ্ন করতে পারি, এইটা কিন্তু তোমাদের আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে যে কোন প্রোটোজোয়া দ্বারা আমাশয় হয়, অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকা। কোন ব্যাকটেরিয়া দ্বারা আমাদের আমাশয় হয়, তার নাম হচ্ছে শিগেলা। এগুলো কিন্তু তোমাদের আমি গত ভিডিওর লেকচার এগুলো দেওয়া আছে অধ্যায় 5-এ। এবার আমরা আসবো শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। এটা হবে না, এটা হবে না। 120 দিন কার আয়ু যদি পরীক্ষা প্রশ্ন আসে, 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু। এবার আমরা আসবো 37 নম্বর প্রশ্নে। বলা হয়েছে কোন রক্তকণিকায় ডিএনএ থাকে? এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোন রক্তকণিকায় ডিএনএ থাকে। এর রাইট অ্যান্সার হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার ইংলিশ তো জানতে হবে, শুধু ইংলিশে আসছে। ইংলিশ মানে হচ্ছে লিউকোসাইট। আচ্ছা, এরিথ্রোসাইটের ইংলিশ মানে বাংলা মানে কি? লোহিত রক্তকণিকা। প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা। থ্রম্বোসাইট যেটা যদি বলা হয়, এটা শ্বেত রক্তকণিকার একটা পরিণত অবস্থার নাম। এটা অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার হবে লিউকোসাইট। আচ্ছা, এবার আমরা আসবো হিস্টামিন নিশ্চিত করে নিচের কোনটি? অর্থাৎ আমাদের হিস্টামিনটা আসলে কোন জায়গা থেকে তৈরি হয়? হিস্টামিনটা আমাদের বডিতে কোনো অ্যালার্জি ইনফেকশন থাকলে তখনই কিন্তু হিস্টামিনটা রিলিজ হয়।
এখন হিস্টামিনটা রিলিজ হবে শ্বেত রক্তকণিকা থেকে, সরাসরি যদি শ্বেত রক্তকণিকা প্রশ্নের মধ্যে থাকতো, কিন্তু শ্বেত রক্তকণিকা তো ডিরেক্টলি দেওয়া নাই, শ্বেত রক্তকণিকার উপাদানগুলো দেওয়া আছে, কোন উপাদানগুলো থেকে হিস্টামিন রিলিজ হয়, এটা ইউসিনোফিল এবং বেজোফিল, এটা হবে রাইট অ্যান্সার, যেটা আমাদের 4 নম্বর অপশনে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা আসবো 39 নম্বর প্রশ্ন। সেটা কি প্রশ্ন করা হলো? 39 নম্বর বলা হলো মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? যেমন আমরা ভাত খাইলে আমরা বলি ইট, পানি খাইলে আমরা বলি ড্রিঙ্ক, সিগারেট খেলে আমরা বলি স্মোক। তাহলে এক একটা খাবার ধরন, ওষুধ খেলে আমরা বলি টেক মেডিসিন। তাহলে শ্বেত রক্তকণিকা জীবাণুরে খায়, সেই জীবাণুরে খাওয়ার নাম কি, খাওয়ার ধরনের নাম কি? সেটার নাম হবে ফ্যাগোসাইটোসিস। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার প্রশ্ন আসছে। এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। এবার আমরা আসি, জীবাণু ভক্ষণ করে নিচের কোন রক্তকণিকা? এটা কিন্তু আমি আবার বলতেছি, এটা রাইট অ্যান্সার কিন্তু শ্বেত রক্তকণিকা। আর শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটা? অনেকগুলো উপাদান তো আছে, কোনটা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। এটা রাইট অ্যান্সার হবে নিউট্রোফিল। এটা অ্যান্সার হলো না, এটা হলো না, এটা হলো না। আচ্ছা, এবার আমরা আসবো 41 নম্বর প্রশ্ন। প্রশ্নটার মধ্যে কি আছে প্রশ্ন খেয়াল করে আমরা দেখি, নিচের কোনটি অ্যান্টিবডির মাধ্যমে দেহে প্রবেশকৃত রোগ জীবাণু ধ্বংস করে? কোনটা, কোন উপাদানটা রোগ জীবাণু ধ্বংস করে? এটার অ্যান্সার হবে লিম্ফোসাইট। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এবার আমরা আসি, কোন রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ আমাদের দেহের মধ্যে যে রক্তটা আছে এইটা যেন জমাট না বাঁধে, এইটাকে ঠিক রাখা। তাহলে এখন খেয়াল করে দেখো, কোন রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে? রাইট অ্যান্সার হবে বেজোফিল। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এবার আমরা আসবো, মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হাজার শ্বেত রক্তকণিকা থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রতি ঘন মিলিমিটার রক্তে কি পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে? এটা 4 থেকে 10,000, এটা হবে রাইট অ্যান্সার। অনেক সময় 10-এর জায়গায় 11 লেখা থাকে, ওটাও রাইট। আচ্ছা, তারপরে প্রশ্ন 44 নম্বর প্রশ্ন বলছে, অনুচক্রিকার গড় আয়ু কত দিন? অনুচক্রিকা কতদিন আমার দেহের মধ্যে বাঁচে? এটা রাইট অ্যান্সার হবে 5 থেকে 10 দিন। এরপর আমরা আসবো 45। ওকে, প্রশ্ন বলা হয়েছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন এবং কোন আয়ন জড়িত? বলা হয়েছে কোন ভিটামিন এবং কোন আয়নটা জড়িত। এটার ভিটামিনের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন কে এবং আয়নের ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম। এখানে দুটো জিনিস দেওয়া আছে, কোন ভিটামিন? ভিটামিন কে। কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। এবার আমরা আসবো, রক্তের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জাল তৈরি করে তাকে কি বলে? কোনটা দিয়ে জাল তৈরি হয়? আমাদের দেহের মধ্যে ফাইব্রিনোজেন আছে, এই ফাইব্রিনোজেনটা ফাইব্রিনে কনভার্ট হয়, তারপরে সেটা জাল তৈরি করে। রাইট অ্যান্সার হবে ফাইব্রিন। আচ্ছা, এরপর আমরা আসবো 47 নম্বর প্রশ্নে। বলা হলো 47 এবং 48 একসাথে আমরা অ্যান্সার দিব না, সরি 47 না, সরি 47 সিঙ্গেল প্রশ্ন, 48-এর চিত্র দেওয়া আছে আর কি। 47টা সিঙ্গেল প্রশ্ন। মানব দেহে তাপের সমতা রক্ষা করে কোনটি? একদম সোজা অ্যান্সার। এটা কি হরমোন? না। এটা কি এনজাইম? না। এটা কি লসিকা? না। রাইট অ্যান্সার হচ্ছে রক্ত। এরপরে 48 নম্বর প্রশ্ন, একটা চিত্র দেওয়া আছে। বলা হলো এ চিহ্নিত অংশের কাজ কি? এখন এই চিত্র দেখা, সাদা কালো চিত্র দেখে তোমাকে ধারণা করতে হবে এ মানে কি বুঝাইছে। এ মানে বুঝেছে রক্তকণিকা, লিখে দিচ্ছে মার্কিং করে। এখন বলছে এ চিহ্নিত অংশের কাজ কি? 1 নম্বরে লেখা আছে দেহে প্রহরীর মতো কাজ করা। 2 নম্বরে দেওয়া আছে শিরা এবং ধমনীর মধ্যে সংযোগ স্থাপন করা। 3 নম্বর দেওয়া আছে রক্তচাপ স্বাভাবিক রাখা। 4 নম্বরে দেওয়া আছে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখা। 1 নম্বর দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটাকে বলা হয়েছে তোমার রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে যা কাজ করবে, এটাকে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে তুলনা করা হয়েছে। আমাদের দেহে প্রহরীর মধ্যে কাজ করে শ্বেত রক্তকণিকা, সেই হিসেবে আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এরপর আমরা আসি 49। কোন বিজ্ঞানী মানুষের রক্তে শ্রেণীবিন্যাস করেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা কি লুই পাস্তুর? না। লুই পাস্তুর জীবাণু নিয়ে গবেষণা করছিল। কার্ল এরিকি? না। লিনিয়াস তো দ্বিপদ নামকরণ দিছিল। রাইট অ্যান্সার হবে কার্ল ল্যান্ডস্টেইনার। উনি মানুষের রক্ত যে এ বি যে গ্রুপ আছে, এ পজিটিভ বি পজিটিভ, এগুলো তোমরা সবাই জানো, এইটা কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করছিল। কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই, ঠিক আছে? এটা অনেক স্টুডেন্ট অনেক সময় ভুলে যায়। তা আমি এটা মনে রাখছিলাম এভাবে, আমার একটা বন্ধু ছিল অনেক চিকনা চাকনা দেখতে, এই জন্য তার যেহেতু কোনো বডি নাই, এই জন্য তার নাম ছিল আব্দুল বাতেন। তো আব্দুল বাতেনের শর্ট ফর্ম আমরা কি বলি? এ বি।
তাহলে এ বির কোনো বডি নাই, তাহলে রাইট অ্যান্সার কি হবে? এ বি রক্তের কোনো অ্যান্টিবডি নাই। এটা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পরীক্ষার সময় আওলাই যাবে, ঠিক আছে? এই জন্য মনে রাখবা এ বি আব্দুল বাতেন রিপন স্যারের একটা বন্ধু ছিল, যে অনেক চিকটা, তার কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল, এই জন্য তার কোনো বডি নাই, মানে অ্যান্টিবডি নাই। এরপরে যারা ভুল করবা তাহলে আমার আর কিছু করার নাই। এবার আসি 11 নম্বর প্রশ্নে, ও রক্ত গ্রুপে কোন অ্যান্টিবডি উপস্থিত? এখানে বলা হয়েছে ও রক্ত গ্রুপে কোন অ্যান্টিবডি উপস্থিত। প্রথম কথা, রক্তের গ্রুপ ওতে কোনো অ্যান্টিজেন থাকে না। যার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না তার মধ্যে সব ধরনের অ্যান্টিবডি থাকে। তাহলে সব ধরনের অ্যান্টিবডি বলতে কার কথা বলা হয়েছে? অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি। তারপরে বলা হয়েছে কোন গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায়। এন্ড প্রশ্ন, সর্বজনীন দাতা গ্রুপ কোনটি? এখন আমরা যদি এখানে কোনো কিছু না লেখা থাকতো, আমরা জানি সর্বজনীন দাতা গ্রুপের নাম হচ্ছে ও গ্রুপ, আর সর্বজনীন গ্রহীতা গ্রুপ হচ্ছে এ বি গ্রুপ। এখন ও পজিটিভ নাকি ও নেগেটিভ? রাইট অ্যান্সার হবে ও নেগেটিভ। আচ্ছা, তারপর আমরা আসবো 53 প্রশ্নে। 53 এবং 54 আমরা একসাথে সলভ করবো। বলা হয়েছে এ নেগেটিভ রক্ত বলতে আমরা আসলে কি বুঝি, কি বোঝায়? এখন প্রশ্ন, এ নেগেটিভ দ্বারা আমরা কি বুঝি? প্রথম কথা, যার রক্তে অ্যান্টিজেন নাই। কথাটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু আরো আমাকে অপশন দেখতে হবে। 2 নম্বর বলা হয়েছে যার রক্তে আরএইচ ফ্যাক্টর নাই। এটা একদিক দিয়ে ঠিক আছে, আবার নাই ওই অপশনটা। তারপর বলা হয়েছে, সরি আমি একটু ভুল বললাম, যার রক্তে অ্যান্টিজেন নাই, এটা ভুল আছে অ্যান্সার। আবার যার রক্তে আরএইচ ফ্যাক্টর নেই, এটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমাকে আরো অপশন দেখতে হবে। গ নম্বর প্রশ্ন সেটা দেখলাম, যার রক্তে এ অ্যান্টিজেন আছে কিন্তু আরএইচ ফ্যাক্টর নাই। তারপর আমি সেটা দেখলাম 4 নম্বর প্রশ্ন, যার রক্তে এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি নাই। এটা রাইট অ্যান্সার হবে 3 নম্বর যে অপশনটা দেওয়া আছে, অর্থাৎ যার রক্তে অ্যান্টিজেন এ আছে কিন্তু আরএইচ ফ্যাক্টর নেই। এবার আমরা আসবো রেসার্চ ফ্যাক্টর হলো এটা আসলে কি? এটা কি অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? এইটা একটা বহিরাগত বস্তুর সাথে মিল সম্পন্ন হয়, এটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে অভিহিত করি। রিসার্চ ফ্যাক্টর হলো এক ধরনের অ্যান্টিজেন। এবার আমরা আসবো 55 নম্বর প্রশ্নে, রক্তের বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে? অর্থাৎ বি গ্রুপ যদি হয় তাহলে অবশ্যই বি গ্রুপ থেকে তো গ্রহণ করতে পারবেই। আর কোন গ্রুপ থেকে পারবে? যে গ্রুপ সব গ্রুপকে দিতে পারে। কোন গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে? ও গ্রুপ সবাইকে দিতে পারে। রাইট অ্যান্সার হবে বি গ্রুপ এবং ও গ্রুপ। এরপর আমরা আসবো 56। একটু আগে তোমাদেরকে বলা হয়েছে সর্বজনীন রক্তদাতা বলা হয় কোন গ্রুপকে, মাত্রই তোমাদেরকে বলা হয়েছে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে ও গ্রুপ। আচ্ছা, নুজহাতের রক্তের গ্রুপ ও, সে কোন গ্রুপের রক্ত নিতে পারবে? অর্থাৎ ও গ্রুপ যার, সে কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে? ও গ্রুপ শুধুমাত্র ও গ্রুপের রক্ত নিতে পারবে। রানা ও রক্তধারী একটি ছেলে, তাকে কোন গ্রুপের ব্যক্তি রক্ত দিতে পারবে? 57 এবং 58 কিন্তু একই রকম প্রশ্ন। এটা রাইট অ্যান্সার হচ্ছে ও। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? মাত্রই তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে দুইটা জিনিস, সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ আর সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি গ্রুপ। আচ্ছা, নেক্সট আমরা আসবো 60-61 প্রশ্ন। আচ্ছা, বলা হয়েছে একজন মানুষের নাম সোহান, সোহানের রক্তের গ্রুপ ও, সে নিচের কোন গ্রুপের রক্ত নিতে পারবে? একদম এই ধরনের প্রশ্ন মাত্র আমরা সলভ করে আসছি। তাহলে ও গ্রুপ শুধুমাত্র ও গ্রুপ থেকে রক্ত নিতে পারবে। আর রাইট অ্যান্সার হচ্ছে ও। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবে? এটা খুবই একদম ইজি একটা প্রশ্ন। এটা ম্যাক্সিমাম মানুষ জানে যে কয় মাস পর রক্ত দেওয়া যায়? 3 মাস, অথবা দিনের হিসেব করলে 120 দিন। তারপর 62 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝের স্তরের নাম কি? হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর আছে কয়টা? 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম সব থেকে বাইরের, মায়োকার্ডিয়াম মাঝের, এন্ডোকার্ডিয়াম সব থেকে ভিতরের। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে মাঝের স্তর মানে মায়োকার্ডিয়াম, মতে মাঝের, মতে মায়োকার্ডিয়াম। আচ্ছা, এরপর আমরা আসবো 63 এবং 64 নম্বর প্রশ্ন। দেখি কতগুলো এখান থেকে অ্যান্সার দেওয়া যায়, যেগুলো যতগুলো একবার আমাদের স্লাইডে আসে। বলা হইল
হৃৎপিণ্ডের প্রাচীরকে কি বলা হয়? একদম ইজি কোশ্চেন। প্রাচীরের যে পর্দা তার নাম হবে পেরিকার্ডিয়াম। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? মাত্রই তোমাদেরকে বলা হয়েছে হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তর নিয়ে গঠিত। এবার বলা হয়েছে ডানলিন্দ এবং ডাননিলয়ের মাঝের কপাটিকার নাম কি? তাহলে একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এটা যদি হৃৎপিণ্ড হয়, ডানলিন্দ ডাননিলয়, এটার মাঝখানে যে কপাটিকা আছে এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। বামলিন্দ বামনিলয়ের মাঝখানে যে কপাটিকা আছে এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এখানে দেখো ডানলিন্দ ডাননিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। এবার আমরা আসবো 66 প্রশ্নে, কোনটির ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে? কোনটির ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে? তাহলে আমাকে জানতে হবে এটা বাম অলিন্দ, এখানে রক্ত আসে কোন জায়গা থেকে? এরকম শিরার মাধ্যমে দুই পাশ থেকে, যেটাকে আমরা বলি পালমোনারি শিরা। পালমোনারি শিরা, এটারই বাংলা নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। তাহলে সেই হিসেবে রাইট অ্যান্সার কোনটা? এইটা। এরপর আমরা আসবো 67। 67-এ কি থাকলো? 67-এ থাকলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোনটি অতিক্রম করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোনটি অতিক্রম করে? তোমাদের 19 অনুসারে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? এবং যিনি প্রশ্ন করছেন এটা আরেকটু ইজি প্রশ্ন করা হচ্ছে, এটা অনেক ডিপ থটের একটা কোশ্চেন করছে। এটা আমি যদি তোমাদেরকে একটু বোঝাই না বলি তোমরা এটা বুঝতে পারবো না, একটু ডিটেলস আলোচনা না করলে। বলা হয়েছে ট্রাইকাসপিড বাল্ব। তাহলে এখানে যে রক্ত আসে রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কারণ সারা দেহ থেকে আসে। এখান থেকে যখন এখানে যায় তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। এখান থেকে রক্ত যাবে ফুসফুসে, যাওয়ার পরে সে রক্ত অক্সিজেন সমৃদ্ধ এখানে আসবে। তাহলে এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, এখান থেকে এখানে যখন আসবে তখন রক্ত অক্সিজেন সমৃদ্ধ। তাহলে ট্রাইকাসপিড কপাটিকে অতিক্রম করলে রক্ত কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকেই। বাইকাসপিড থেকে যখন এখানে আসে, মানে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল, এইখানে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এরা যে প্রশ্ন করলো একটু আগে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে সে অনুসারে বাইকাসপিড কপাটিকা। এখন খেয়াল করে আমাদের দেখার বিষয়, এরা যে বললো পালমোনারি কপাটিকা এবং পালমোনারি ধমনী, এটা আসলে এইভাবে প্রশ্নটা যুক্তিসঙ্গত না। আমার কাছে যেটা মনে হয়েছে পড়ানো অনুসারে এই প্রশ্নটা এভাবে যায় না। তো যাই হোক, প্রশ্ন যেটা আসছে বোর্ডে, এটা রাইট অ্যান্সার বাইকাসপিড বাল্ব, এটা মনে রাখলেই হবে। এবার আমরা আসি 68 প্রশ্ন, 68 নম্বর প্রশ্ন। সিস্টলের ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তনালীতে প্রবেশ করে? এখান থেকে রক্তটা কোন ধমনীতে যাবে? এখান থেকে রক্তটা সারা দেহে যাবে বাম নিলয় থেকে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিসের মাধ্যমে যাবে? এটার অনেকগুলো নাম আছে। এটার নাম আমরা বলি, এই নালীটার নাম আমরা বলি সিস্টেমিক ধমনী। কেউ কেউ এটার নাম বলে অ্যাওয়ার্টা, আর কেউ কেউ নাম দেয় মহাধমনী। এক কথা সবগুলো রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হবে এইটা। এরপর আমরা আসবো 69 এবং 70 এবং 71 প্রশ্নের অ্যান্সার একসাথে দিয়ে দিব আশা করি, একটা স্লাইডে যেহেতু চলে আসছে। বলা হয়েছে ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? একদম ইজি কোশ্চেন। ধমনীর প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। কি কি 3 স্তর? টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। বলে দিলাম। এরপরের প্রশ্নে খেয়াল করে দেখো কি লেখা আছে। টিউনিকা মিডিয়া এইটা কি দ্বারা তৈরি? টিউনিকা মিডিয়া যেটা, সেটা হচ্ছে সার্কুলার অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি, বৃত্তাকার অনৈচ্ছিক পেশি। তো রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এবার বলা হয়েছে তারপরের প্রশ্ন খেয়াল করে দেখো লেখা আছে, যেটা বলছিলাম একটু আগে, টিউনিকা ইন্টারনা সব থেকে বাইরের লেয়ার, এইটা কি দিয়ে তৈরি? এটা আবরণী টিস্যু দিয়ে তৈরি। রাইট অ্যান্সার হচ্ছে সরল আবরণী দিয়ে তৈরি। ভুল বললাম একটু, সরি। ইন্টারনা মানে হচ্ছে বাইরের লেয়ার না, ইন্টারনা মানে সব থেকে ভিতরের লেয়ার। তাহলে সব থেকে ভিতরের লেয়ারটা কি দ্বারা তৈরি? সরল আবরণী কলা। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেহেতু প্রশ্ন আসছে বলে দিই। পৃথিবীর সবচাইতে মসৃণতম জায়গা হচ্ছে এই টিউনিকা ইন্টারনা, রক্তনালীর ভেতরে যে লেয়ারটা, এর থেকে মসৃণ জায়গা আর পৃথিবীতে কোথাও নেই। এরপর আমরা আসবো ধমনীর বৈশিষ্ট্য কোনটি? তাহলে আমাদেরকে এটা পড়তে হবে। ধমনীর প্রাচীর এটি কি পুরু? এটা অবশ্যই রাইট অ্যান্সার, পুরু। তারপরে বলা হয়েছে এটা কি স্থিতিস্থাপক, মানে টান দিলে ছোট বড় হবে? হ্যাঁ, ধমনী টান দিলে ছোট বড় হয়। এটা কি অস্থিতিস্থাপক? তাহলে এটা উল্টা জিনিস হলো, তাহলে এটা অ্যান্সার হবে না। তো আমাদের রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। সেই হিসেবে রাইট অ্যান্সারটা আমাদের হচ্ছে ক এবং খ উভয়, এখানে রাইট অ্যান্সার দেওয়া আছে। এরপর আমরা আসবো 73।
73-তে কি দেওয়া আছে? 73-তে দেওয়া আছে কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। এটা একদম ডিরেক্ট তোমাদের বইয়ে লাইনটা দেওয়া আছে। কোলেস্টেরল জিনিসটা কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। আমাকে আগে বুঝতে হবে হাইড্রোকার্বন মানে কি, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। রসায়নে তোমাদের এটা পড়াবে, তোমাদের রসায়ন যারা যে সকল শিক্ষক পড়ায়, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ হিসেবে কোনটা থেকে কোলেস্টেরল তৈরি হয়? কোলেস্টেইন থেকে। এবার আমরা আসবো 74। সাধারণত মানবদেহে রক্ত শতকরা কত ভাগ এলডিটি? এটা আসলে ভুল প্রশ্নের মধ্যে একটু মিস্টেক আছে, এটা হবে এলডিএল, নট এলডিটি বলে আমাদের কিছু নাই, এটা এলডিএল, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে আর কি। বলে সাধারণত মানবদেহে রক্তে শতকরা কত ভাগ এলডিএল থাকে? 70%। আচ্ছা, এরপর আমরা আসবো 75। কি দেওয়া থাকলো 75-এ? বলা হয়েছে উচ্চ রক্তচাপ, মানুষের রক্তচাপ যখন বাড়ে তখন সে বাড়তি রক্তচাপের জন্য দায়ী কে? এটাকে বলা হয় এলডিএল, মানে কি লো ডেনসিটি লিপোপ্রোটিন। এখানে দুটো জিনিস দেওয়া আছে, এলডিএল এর উপরটা হইতেছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল। এই দুটোর মধ্যে ভালো কোনটি? যদি প্রশ্ন পরীক্ষা আসে গুড কোলেস্টেরল কোনটা, যেটা ভালো সেটা হচ্ছে এইচডিএল। এবং এইচডিএল বাই বার্থ জন্মগত নারীদের শরীরে বেশি থাকে, যার প্রেক্ষিতে নারীদের সহজে হার্ট অ্যাটাক হয় না। ঠিক আছে, এবার আমরা আসবো কোলেস্টেরল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। কোলেস্টেরলটা কি হিসেবে রক্তের মধ্যে প্রবাহিত? আমরা যে কোলেস্টেরল খাই সেটা কি হিসেবে প্রবাহিত হয়? এটা রাইট অ্যান্সার হবে লিপোপ্রোটিন। তাহলে আমাদের বডিতে আমরা যে কোলেস্টেরলগুলো গ্রহণ করি সেই কোলেস্টেরলগুলো লিপোপ্রোটিন হিসেবে পাওয়া যায়। এরপর আমরা আসবো কোনটিতে ট্রাইগ্লিসারাইড উপস্থিত থাকে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইডটা কই থাকবে? একজনের রক্ত যদি আমরা নিই, রক্ত নিয়ে যদি আমরা আলাদা করি রক্তরস এবং রক্তকণিকা, সেক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডটা তুমি কোথায় খুঁজে পাবা? উপর দিকে রক্তরস, এটার ইংলিশ কি? প্লাজমা। এরপর আমরা আসবো, আমরা অনেক দূর চলে আসছি, প্রায় 78 নাম্বারে। একজন মানুষের রক্তে কত মিলিমোল পার লিটার এইচডিএল থাকা ভালো? কতটুকু এইচডিএল থাকলে একজন মানুষের জন্য ভালো, সহজে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কম? সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1.48। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মহিলাদের এইচডিএল কোলেস্টেরলের মান কত মিলিমোল পার লিটার? তোমাদের কিন্তু একটু আগে আমরা বলছিলাম যে পুরুষ এবং নারীদের মধ্যে নারীদের এইচডিএলটা তুলনামূলক বেশি থাকে, সেই মানটা কত? 0.90 থেকে 1.68। এরপর আমরা আসবো 80 নম্বর প্রশ্নে, অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে? কোনটার মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি? সেটা হচ্ছে চিংড়িতে। এইখানে যেগুলো আছে তার মধ্যে চিংড়ি। আচ্ছা, এরপর আমরা আসবো 81 নম্বর প্রশ্ন, কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন? আমাদের কোন কোষকে সচল রাখতে হলে কোলেস্টেরল লাগবে? সেটা কি রক্তকোষ, ত্বকীয় কোষ, পেশিকোষ, স্নায়ুকোষ? এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে আমি দুইটা অ্যান্সার নিতে পারি, তবে রাইট অ্যান্সার যেটা বেশি অ্যাক্টিভ রাখতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্নায়ুকোষ, এটাকে কোলেস্টেরল লাগবে। এছাড়া স্কিন ভালো থাকার জন্য কিন্তু আমাদের কোলেস্টেরলের প্রয়োজন আছে। কেন? কারণ আমাদের ত্বকের মধ্যে কোলেস্টেরলটা সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি করে, সুতরাং ভিটামিন ডি যদি তৈরি না হয় স্কিন তারপরে হেয়ার এগুলো কিন্তু ভালো থাকবে না। এই জন্য ত্বকীয় কোষের অ্যান্সার রাইট আমি নিতে পারতাম, স্নায়ুকোষ নিতে পারতাম। রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এইখানের প্রেক্ষিতে স্নায়ুকোষ। তারপরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, কোলেস্টেরল কি কি জনন হরমোন তৈরি করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন এই দুইটা হরমোন তৈরি করে, ঠিক আছে, যেটা নারী এবং পুরুষের বৈশিষ্ট্যকে ফুটায় তোলে। এরপর আমরা আসবো 83, ভ্রূণাবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বোর্ডে আসছে। এই যে প্রশ্নগুলো আজকে আমি ক্লাসে সলভ করতেছি প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেটা বলতেছিলাম যে ভ্রূণাবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়, প্রথম কথা যকৃৎ, এটা রাইট অ্যান্সার ছিল, কিন্তু রগ্নাশয়ে লোহিত রক্তকণিকার সাথে সম্পর্ক না, এটা বাদ। এবার আসো, তারপর বলা হয়েছে যকৃৎ এবং লসিকাটা তরল পদার্থ, সুতরাং এটা অ্যান্সার হবে না। এবার আমরা আসবো যকৃৎ এবং প্লীহা, খ নাম্বার দেওয়া আছে, এইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। যকৃৎ এবং অস্থিমজ্জা হওয়ার কারণে এটা অপশন আমরা নিতে পারতেছি না, কারণ অস্থিমজ্জা থেকে তৈরি হয় পরিণত বয়সে, ঠিক আছে। প্রশ্ন যেহেতু দেওয়া আছে আমাদের ভ্রূণ অবস্থায়, এই জন্য এখানে কিন্তু অস্থিমজ্জা হবে না। এখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, কি বিষয়? অনেকে যারা জানে না,
বিষয় হচ্ছে একজন বাচ্চাদের ক্ষেত্রে যকৃতে লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং এইটা যখন মানুষ পরিণত হয়, যেমন আমাদের বয়সের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু এই যকৃতের মধ্যে আবার লোহিত রক্তকণিকা যা সেটা ধ্বংস হবে। এই যে লেখা আছে প্লীহায় লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। এই জন্য যেরকম একটা প্রবাদ আছে, প্রবাদ কি বাস্তবতা আর কি, যে মানুষ মাটি থেকে তৈরি, মানুষকে মরার পরে মাটিতেই কবর দেওয়া হয়, মাটির সাথে মিশে যায়। ঠিক অনুরূপভাবে প্লীহা বাচ্চা বয়সে লোহিত রক্তকণিকা তৈরি হতে সহায়তা করে এবং পরিণত বয়সে এই যে 120 দিন পর পর যে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, এটা কিন্তু প্লীহাতেই ধ্বংস হয়। এই জন্য প্লীহাকে বলা হয় মানবদেহের লোহিত রক্তকণিকার কবরস্থান। প্লীহার ইংলিশ শব্দ স্প্লিন। অনেক সময় এখানে প্লীহা না লেখা থাকে, স্প্লিনও কিন্তু লেখা থাকতে পারে। আর তোমরা তো জানো যকৃৎ মানে হচ্ছে লিভার। এবার আমরা আসবো 80 নম্বর প্রশ্ন, লিউকেমিয়া রোগে কোনটি হয়? প্রথম কথা আমাকে জানতে হবে লিউকেমিয়া মানে কি। লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার ক্যান্সার। বায়োলজি ক্লাস যারা করছে তাদেরকে আমি বলে দিই, কোনো শব্দের পরে যদি মিয়া কথা উল্লেখ থাকে, যেমন অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, তার মানে হচ্ছে রক্তের ক্যান্সার। এর মধ্যে অ্যানিমিয়াটা ক্যান্সার হবে না, অ্যানিমিয়া মানে রক্তের একটা যে কাউন্ট, সে কাউন্ট কমে যাওয়াকে বলা হয়। দুইটা মিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মানে লোহিত রক্তকণিকার ক্যান্সার, লিউকেমিয়া মানে শ্বেত রক্তকণিকার ক্যান্সার। তোমার কাছে প্রশ্ন করছে যে লিউকেমিয়া রোগে কোনটি হয়? লিউকেমিয়া রোগে যে ক্যান্সারটা হবে, সেই ক্যান্সারটা কোথায়, কোন জায়গাতে এফেক্টেড করবে? এখানে কি শ্বেত রক্তকণিকা কমে যায়? না, শ্বেত রক্তকণিকা এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে যাবে, এটা অ্যান্সার হবে না। এটা তো লোহিত রক্তকণিকা তো হবেই না, কারণ লোহিত রক্তকণিকা মানে থ্যালাসেমিয়া, বাদ দিলাম আমরা। ত্বকে ছোট ছোট কালো দাগ দেখা যায়, এটা অ্যান্সার হবে না। ত্বকে ছোট ছোট কালো দাগ দেখা যাবে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এখানে লেখা থাকলো অস্থিমজ্জা ক্যান্সার আক্রান্ত হয়, অর্থাৎ অস্থি মজ্জাটা যে নষ্ট হয়ে যায়, যেখান থেকে লোহিত রক্ত শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে, মাদার সেল সেটা নষ্ট হয়ে গেছে, এজন্য বলছে অস্থিমজ্জা ক্যান্সার আক্রান্ত হয়। এরপর আমরা আসবো 84 পরে 85, কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে? কোন ধরনের কোনো রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে? কাদের ক্ষেত্রে এটা হয়? যেমন একটু আগে আমরা যে শব্দ উচ্চারণ করলাম লিউকেমিয়া, যাদের শ্বেত রক্তকণিকার ক্যান্সার থাকে তাদের যে কোনো রকম লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। থ্যালাসেমিয়া তো আমরা বললাম, লোহিত রক্তকণিকা এটা হবে না, ডায়াবেটিস এটা হবে না, এইডস হবে না। তারপর বলছে 86, বুকে প্রচণ্ড ব্যথা হলে দ্রুত যে পরীক্ষাটা করা উচিত, একদম ফার্স্ট পরীক্ষা কি করা উচিত? একদম শুরুতেই এটা হচ্ছে বুকের এক্সরে, সাথে সাথে নেক্সট যদি বলা হয় সেক্ষেত্রে আমরা ইসিজিও করি। তবে বেশি দ্রুত যেটা করে মানে মানুষ তাড়াতাড়ি হৃৎপিণ্ডের যদি সমস্যা থাকে সেটা আগে করে ইসিজি, কিন্তু তোমাদের বই অনুসারে রাইট অ্যান্সার হবে বুকের এক্সরে। আচ্ছা, এবার আমরা আসবো 87, কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়? বাতজ্বর আসলে হয় কি দিয়ে, কোন ব্যাকটেরিয়া দিয়ে? একটা ব্যাকটেরিয়া আছে নাম আছে স্ট্রেপ্টোককাস, এটা দ্বারা বাতজ্বর হয়। এই স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া অনেক মারাত্মক একটা কাজ করে। আমরা যে পড়ছিলাম একটু আগে, হৃৎপিণ্ডের ভাল্ব থাকে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভাল্ব এখানে, এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভাল্বকে নষ্ট করে দেয়। এজন্য বাতজ্বরের একটা কমন সমস্যা, হৃৎপিণ্ডের কপাটিক অকেজো হয়ে যায়। একটা চিত্র দেওয়া আছে, সুতরাং চিত্রটা দেখে তোমাকে অনুমান করতে হবে এটা কিসের। এখন তুমি যেটা অনুমান করবে এটা কিসের চিত্র, তুমি এটা কেমনে বুঝবা? কি দেখে বুঝবা যে এটা কিসের চিত্র? এই চিত্র দেখে বুঝবা। অনেকে বলে ধমনী, কেউ কেউ বলে শিরা। এইটার একটা পয়েন্ট যদি তুমি বুঝো তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা, অন্যথায় অ্যান্সার তোমার কিন্তু ভুল হয়ে যাবে। কি সে অপশনটা কি? সেটা হচ্ছে যে শিঙের মতো যে দুটো অংশ আমরা দেখতেছি, এটাকে বলা হয় কপাটিকা। এই কপাটিকা থাকে শিরায়, ধমনীতে কোনো কপাটিকা থাকে না। তাহলে সেই হিসেবে এটার শিরার চিত্র। এখন আমরা প্রশ্ন দেখি, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলল যে চিত্র এ কৈশিক নালী থেকে উৎপন্ন হয়। অবশ্যই শিরা কৈশিক নালী থেকে উৎপন্ন হয়। তারপর বলা হলো এর প্রাচীর কম স্থিতিস্থাপক, শিরার প্রাচীর ধমনীর তুলনায় আসলে কম স্থিতিস্থাপক, এর নালীপথ একটু চওড়া, ধমনীর তুলনায় শিরার নালীপথ চওড়া। সেই হিসেবে এটা রাইট অ্যান্সার হচ্ছে 1, 2, 3, তিনটাই, সুতরাং এইটা হবে সঠিক অ্যান্সার। এরপর আমরা আসবো 89, বলা হয়েছে পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে কি হয়? একটা পাতা যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়, এইটা একটা পাতা আছে এরকম সাপোজ ধরে নাও, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাইরে গেছে, তাহলে এখানে কি হবে? পাতার মধ্যে আগে পানি আছে, অবশ্যই পানি আছে, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? কার্বনিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে। পাতায় কার্বন ডাইঅক্সাইড যদি বেশি তৈরি হয় তাহলে মেসোফিল টিস্যু কোষের অ্যাসিড বেড়ে যায়। এই দেখো অ্যাসিড বেড়ে গেছে, তাহলে 1 নম্বরটা রাইট অ্যান্সার। 2 নম্বর বলা হয়েছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, কোনো জায়গায় যে অ্যাসিড তৈরি হয় পত্ররন্ধ্র বন্ধ হবেই, তাহলে 1 এবং 2 রাইট অ্যান্সার আমরা পাই গেলাম। 3 নম্বর বলা হয়েছে উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়, না, অ্যাসিড তৈরি খাদ্য তৈরি হার কি হবে? কমে যাবে, তাহলে এটা অ্যান্সার বাদ। 1 এবং 2 রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার।
এরপর আমরা আসবো 90 নাম্বার প্রশ্ন। প্রশ্ন কি বলছে? বাতজ্বরের লক্ষণ হলো, বাতজ্বরের কি লক্ষণ বলা হয়েছে? 1 নাম্বার অপশনে বলা হয়েছে হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধে বাতজ্বরে। 2 নম্বরে বলা হয়েছে অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ হয়, এটা তো রাইট অ্যান্সার। মধ্যকর্ণে সংক্রমণ হয়, কানে ইনফেকশন হয়, এটা রাইট অ্যান্সার। হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধবে না, অন্য জায়গাতে বাঁধতে পারে, হৃৎপিণ্ডে না, এটা অ্যান্সার রাইট না। এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3, সেই হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপর আমরা আসবো 91 পেজ, 91 কোশ্চেন ভুল বললাম। 91 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। উদ্ভিদে পানি সরবরাহ করতে হয় কিসের জন্য? বলা হয়েছে প্রোটোপ্লাজমকে বাঁচানোর জন্য, 1 নম্বরে বলা হয়েছে, এটা তো অবশ্যই রাইট অ্যান্সার। 2 নম্বর বলা হয়েছে প্রশোধন হলে যদি পানি কমে যায় সেই ঘাটতি পূরণ করতে, এটা রাইট অ্যান্সার। শালক সংশ্লেষণ চালু রাখার জন্য, শালক সংশ্লেষণ গাছ এমনিতেই করতে পারবে। সরি ভুল বললাম, সরি একটু কারেকশন আছে, প্রোটোপ্লাজমকে বাঁচানোর জন্য, এটা রাইট অ্যান্সার। তারপর হচ্ছে প্রশোধন কমানোর জন্য, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা অ্যান্সার আমরা নিতে পারতেছি না। শালক সংশ্লেষণ চালু রাখার জন্য অবশ্যই, কারণ শালক সংশ্লেষণে কি লাগবে? পানি লাগবে। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার এটা যদি রাইট অ্যান্সার হয়, 1 এবং 3 অ্যান্সার আমাদের দেওয়া আছে খ নাম্বার প্রশ্নে। এবার আমরা আসবো 92। কি লেখা আছে 92-তে? আম গাছে খনিজ লবণ শোষিত হয়। খনিজ লবণ গাছের মধ্যে ঢুকবে কোন প্রক্রিয়ায়? প্রথম বলা হয়েছে অভিস্রবণ প্রক্রিয়ায়, এটার অ্যান্সার রাইট। বিপাকীয় শক্তি খরচের জন্য, এটার অ্যান্সার রাইট। আয়ন হিসেবে, খনিজ লবণ তো আয়ন হিসেবে ঢুকবে, এটা অ্যান্সার রাইট। 1, 2, 3 তিনটা যদি রাইট অ্যান্সার হয় সেই হিসেবে আমাদের অপশন দেওয়া আছে 4 নাম্বারে। এবার আমরা আসবো 93। কি বলা আছে? রক্তের কাজ। রক্তের কাজ কি? 1 নম্বর অপশনে বলা আছে যে বর্জ্য পদার্থ নিষ্কাশন। অবশ্যই আমাদের দেহ থেকে বর্জ্য বের করে দেবে না রক্ত। তাপের সমত রক্ষা, আমাদের দেহের হিট এটাকে কন্ট্রোল করে বা রেগুলেশন করে। খাদ্য সার পরিবহন, অবশ্যই রাইট অ্যান্সার 1, 2, 3 তিনটাই, সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এবার আমরা আসবো 94। কি দেওয়া থাকলো 94-এ? ও প্লাস গ্রুপ, রক্ত গ্রুপ বৈশিষ্ট্যধারী যাদেরকে রক্ত দিতে পারবে, কাদেরকে রক্ত দিতে পারবে? প্রথম কথা আমরা আসি, ও প্লাস তো অবশ্যই ও প্লাসে পারবে। যারা সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে তাদেরকে তো দিতে পারবে। তো সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে কোন গ্রুপ? এবি গ্রুপ, এটা রাইট অ্যান্সার। ও মাইনাসকে পারবে না, সেই হিসেবে রাইট অ্যান্সার 1 এবং 2। আচ্ছা, এরপর আসি আমরা 95। রক্তে যে অঙ্গটির সংকোচন প্রসারণের মাধ্যমে, রক্ত যে অঙ্গটির সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে সঞ্চালিত হয় সেটির অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে আর কি। কোথায় অবস্থান করছে? বক্ষ গহ্বরের মাঝখানে, এটা রাইট অ্যান্সার। যকৃতের নিচে না, যকৃতের উপরে, তাহলে সেই হিসেবে এটা কাটা যাবে। 2 ফুসফুসের মাঝখানে, অবশ্যই রাইট অ্যান্সার 1 এবং 3, মানে খ নাম্বারটা। এবার আমরা আসবো 96 প্রশ্ন। নিচের বিবৃতিগুলো পড়ো, নিচের বিবৃতিগুলো পড়ো। পড়লাম। 1 নাম্বার লেখা আছে থ্রম্বোপ্লাস্টিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রাইট অ্যান্সার। 2 নম্বর দেওয়া আছে ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এটা রাইট অ্যান্সার। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় সিস্টোল, না, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল, আর সংকোচনকে বলা হয় সিস্টোল, তাহলে এটা কাটা যাবে। তাহলে সেই হিসেবে 1 এবং 2 রাইট অ্যান্সার নিলে ক নাম্বারটা। এরপর আসো 97 কি দেওয়া আছে? এলডিএল খারাপ কোলেস্টেরল, এলডিএল খারাপ কোলেস্টেরল, এটা রাইট অ্যান্সার। তাহলে ভালো কোলেস্টেরল কোনটা? এইচডিএল। হৃৎপিণ্ডের ঝুঁকি বাড়ায়, অবশ্যই খারাপ কোলেস্টেরল তো ঝুঁকি বাড়াবেই। রক্তের পরিমাণ 70%, একটু আমরা পড়ে আসছি, এটা রাইট অ্যান্সার। সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে 1, 2, 3। আচ্ছা, এবার আমরা আসবো 98। কোলেস্টেরল কি তৈরিতে সাহায্য করে? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আমি এই ক্লাসে এক্সপ্লেন করে আসছি একটু আগে। কোলেস্টেরল কি তৈরি করতে সহায়তা করে? কোলেস্টেরল ইস্ট্রোজেন হরমোন তৈরি করতে সহায়তা করে, ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে, পিত্ত রস তৈরি করতে সহায়তা করে। 3টা রাইট অ্যান্সার হলে এটা রাইট অ্যান্সার হবে 1, 2, 3।
এরপর আসো 99। আমরা সেই শুরুর থেকে হাঁটি হাঁটি পাপা করে আমরা একদম 100 মার্কের কাছে চলে আসছি। দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক মাত্রায় শ্বেত রক্তকণিকা সৃষ্টি হতে থাকলে কি কি হবে? অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা সৃষ্টি হলে রোগের নাম হয় লিউকেমিয়া। সেই লিউকেমিয়ার লক্ষণ যেগুলো সেগুলো রাইট অ্যান্সার। লিউকেমিয়ার লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, বুক ব্যথা হয়, এটা রাইট অ্যান্সার। নাক থেকে রক্ত পড়ে, এটা রাইট অ্যান্সার। ঘুম ঘুম ভাব হয়, এটা হবে না। সেই হিসেবে 1 এবং 2 যদি হয় সেটা হচ্ছে ক নাম্বার রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আমাদের 100 নাম্বার। 100 নাম্বারের কোশ্চেন লেখা আছে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়? এটা কিন্তু একটু আমি তোমাদেরকে পড়ায় আনছি। এটা অ্যান্সার হবে প্লীহা, রাইট অ্যান্সার। যকৃৎ, রাইট অ্যান্সার। অস্থিমজ্জা হবে না, এটা পরিণত বয়স হয় আর কি অস্থিমজ্জার অপশন থাকলে। সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তো আমি আজকে তোমাদের এই 100টি এমসিকিউ আমি চেষ্টা করছি সমাধান করার জন্য। তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো সবার কাছে যারা আমার এই ভিডিওটা দেখবা, যে এই যে 100টা কোশ্চেন একটু খেয়াল করে দেখবে, এটা ধৈর্যের পরিচয়। আমি দেখো এটা কিন্তু তোমাদের যে ভিডিওটা আমি আপলোড দিছি এটা কিন্তু কোনো কাট পেস্ট না, জাস্ট ভিডিও শর্ট নিয়ে হয়েছে, আপলোড দেওয়া হয়েছে। তা আমি যদি একটা ঘন্টায় ধৈর্য সহকারে 100টা এমসিকিউ তোমাদেরকে পড়াইতে পারি, তো তোমাদের উচিত এই ভিডিওগুলো ধৈর্য সহকারে, যেহেতু ভিডিওর ব্যাখ্যা দেওয়া আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম 100টা এমসিকিউ সলভ করা মানে হচ্ছে 400 এমসিকিউ সলভ করা সমান। এবং এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো সালে প্রশ্ন পরীক্ষা আসছে। তুমি যদি আমার এই এমসিকিউ ক্লাসগুলো ঠিকভাবে করতে পারো, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তোমার বোর্ডের এমসিকিউ নিয়ে তোমার আশা করি কোনো টেনশন করা লাগবে না। এবং আমাদের যারা ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা অনেক সময় পরীক্ষা দাও আমাদের এখানে অফলাইনে যে পরীক্ষাগুলো হয়, 20-এর মধ্যে অনেক সময় দেখা যায় তুমি 15-র নিচে পাও। 15-র নিচে পালে অবশ্যই আমি যেহেতু তোমাদের পানিশমেন্ট দেই না, তার মানে এটা না যে তুমি 15-র নিচে পাবা। আমার বিশ্বাস তুমি যদি এইভাবে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকো, কোনো একটা সময় তুমি 20-এ 20 পাবা এবং বোর্ড পরীক্ষায় 25-এ 25 তুমি পাবা। সো আজকের ক্লাস আমি আর বাড়াবো না, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আরবি একাডেমির ইউটিউব চ্যানেল থেকে। লাস্ট বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া আছে, সবাই যুক্ত হয়ে যাবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।